সুস্বাগতম আবার একটি নতুন ভিডিওতে। আজ আমরা সলভ করতে চলেছি দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 মডেল প্রশ্নপত্র 8 রায়মার্টিনের। বিগত 60টা আমি মডেল সেট দিয়েছি, ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে, তোমরা দেখো, সমস্যা হলে জানিও। চলো প্রথম প্রশ্নের দিকে এগিয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে দেখো। আহ বলেছে যে নিচের কোন জলীয় দ্রবণের হিমাঙ্কটি সর্বনিম্ন। দেখো, আমরা হিমাঙ্ক অবনমনের একটা ইকুয়েশন জানি, জানো তো, যে ডেল টি এফ সমান সমান কে এফ ইন্টু এম, তাই না? আর আরেকটা আছে ডেল টি এফ সমান সমান আই কে এফ। আই কে এফ কখন আসে যখন দেখবে কোনো যে কি বলে, যখন কোনো দ্রবণের মধ্যে যে জলীয় দ্রবণটি রয়েছে বা যে দ্রাব্যটি রয়েছে ক্যাটায়ন অ্যানায়নে ভাঙতে পারে, তো সেক্ষেত্রে এই ভ্যান ডক গুণকটা ইউজ করবে। আচ্ছা, ঠিক আছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সামথিং ডেল টি এফ, এটাকে বলে হিমাঙ্কের অবনমন। কি বলে বেটা? হিমাঙ্কের অবনমন। হিমাঙ্কের অবনমন। এই হিমাঙ্কের অবনমন যেটি রয়েছে, এটা হলো একটা সংখ্যাগত ধর্ম। কি সংখ্যাগত ধর্ম? এটি কি একটা সংখ্যাগত ধর্ম, কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ ধর্ম অর্থাৎ এই ধর্মটি দ্রাব্য কণার সংখ্যার উপর নির্ভর করে। কি? দ্রাব্য কণার সংখ্যা। যার দ্রাব্য কণার সংখ্যা বেশি হবে তার হিমাঙ্কের অবনমনটাকে কি হবে? বেশি হবে, হ্যাঁ কি না? আমি যদি ধরো দেখি এখানে AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে এখানে আমি পাবো Al3+ এবং 3Cl-। এখানে দ্রাব্যের কণার সংখ্যা রয়েছে হলো তোমার 4। তাহলে এই গোটাটার মধ্যে সব থেকে বেশি দ্রাব্যের কণার সংখ্যা যেহেতু বেশি রয়েছে, বুঝতে পারলে, তাহলে তার জন্য এর হিমাঙ্কের অবনমনটা কি হবে? হিমাঙ্কের অবনমন কি হবে? বেশি হবে। বুঝতে পারলা? বুঝতে পারলা কি বুঝতে পারলা না? কিন্তু কথাটা হলো, এখানে তো হিমাঙ্ক চেয়েছে, তো এবার উল্টো যাও। তো এর উল্টে যদি যাই আমি, তার মানে হিমাঙ্কটা হলো সম্পূর্ণ ঠিক এর উল্টো জিনিসটা যদি যায়। বুঝতে পারলা কি বুঝতে পারলা না? তার মানে এখানে যদি হিমাঙ্কের অবনমন যদি বেশি হয় AlCl3 থেকে, দ্রাব্যের কণার সংখ্যা বেশি, তাহলে হিমাঙ্ক কার কম হবে? AlCl3। মানে হিমাঙ্কটা হিমাঙ্কের অবনমনের ঠিক উল্টো জিনিস। তার মানে আমি এখানে লিখতে পারি 1 বাই হিমাঙ্ক। বুঝতে পারলাম? তাহলে সেক্ষেত্রেও উত্তরটা কি দাঁড়াচ্ছে আমাদের? AlCl3 দাঁড়াচ্ছে। আশা করি বুঝতে পারলাম। আ- আচ্ছা, ঠিক আছে, পরের প্রশ্নের দিকে যাওয়া যাক। দেখো, বলেছে যে একটি দ্রাবকের 2.5 মোলালিটি জলীয় দ্রবণে দ্রাব্যের মোল ভগ্নাংশ চেয়েছে। আমরা দ্রাব্য বলতে আমরা কাই টু বুঝি, মানে টু বুঝি, আর মূল ভগ্নাংশের জন্য কাই। তো এই ইকুয়েশনটা হবে কাই টু সমান সমান N2 ডিভাইডেড বাই N1 + N2। ঠিক আছে, এবার কথাটা হচ্ছে এখানে কার মূল ভগ্নাংশ দেওয়া আছে। ঠিক আছে, দেখো 2.5 M দিয়ে গেছে, তার মানে দ্রাবকের দিয়ে দিয়েছে কি? দ্রাবকের, অর্থাৎ মূল সংখ্যা দিয়ে দিয়েছে, তার মানে N1 দিয়ে দিয়েছে 2.5, তাই না? বুঝতে পারলে কি বুঝতে পারলে না? তাহলে সেক্ষেত্রে আমাদের দ্রাব্যটাকে, আমাদের দ্রাব্যের মূল ভগ্নাংশটা কি সেটা জানতে হবে, একই না? আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা এই ভালোভাবে লিখতে পারি, লিখে তোমাদের দেখাচ্ছি। দেখো, 2.5 ব্র্যাকেটে এম, এ মোলালিটি বলতে কি বোঝায়? ঠিক আছে, এটা বলতে বোঝায় হলো 1000 গ্রাম জলে, কি 1000 গ্রাম জলে কি দেওয়া আছে? 1000 গ্রাম জলে, মানে জলটা হলো তোমার দ্রাবক, 1000 গ্রাম জলে মানে দ্রাবকে কত মোল আছে? 2.5 মোল দ্রাব্য দ্রবীভূত রয়েছে। 2.5 মোল দ্রাব্য দ্রবীভূত রয়েছে, হ্যাঁ কি না? তো সেক্ষেত্রে, ও হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তো মোল সংখ্যা আছে সে দ্রাব্যের, তাহলে দ্রাব্যটা আমি পেয়ে গেলাম। তার মানে কি দেওয়া আছে? N2 দেওয়া আছে, তাই না? N2টা দেওয়া আছে 2.5 মোল। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তাহলে সেক্ষেত্রে N2টা হলো তোমার 2.5 মোল প্লাস আবার 2.5 মোল। আর N1টা তোমাকে বের করতে হবে। N1টা হলো দ্রাবকের মোল সংখ্যা। তাহলে দ্রাবকের মোল সংখ্যা বলতে কি বুঝি? W1/M1। ঠিক আছে, তো W1টা কত? W1টা হলো 1000 গ্রাম জলের মধ্যে। আর M1টা কত দাদা? M1টা হলো জলের আণবিক ভর 18।
তো এটাকে ডিভাইড করলে কত আসবে আমরা জানি 55.55 হয়, একই না? তাহলে এটাকে আমরা যে সম্পূর্ণভাবে এখানে লিখে দিই, তাহলে আমাদের অ্যান্সার আসবে হলো 55.55। আশা করি বুঝতে পারলাম। এরপর 2.5 এবং 55.55 সাথে 2.5 যদি অ্যাড করি তাহলে আমাদের দাঁড়ায় হলো 58.05, হ্যাঁ কি না বেটা? এবার এদের সাথে যদি আমি কি বলে এটাকে যোগ করি, মানে সরি, যুক্ত করলাম, এবার ভাগ করি, তাহলে এর অ্যান্সারটা কার কাছাকাছি আসবে? এর অ্যান্সারটা কার কাছাকাছি আসবে? এর অ্যান্সারটা আসবে হলো তোমার কত, এই তো ধরো 0.043 কাছাকাছি আসবে। একটু দাঁড়াও আসি। কখন কখন লাগবে? আধা ঘন্টা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কোথায় ছিলাম? তাহলে এর উত্তরটা আসছে হলো 0.03, তাই না? 0.043। আচ্ছা, ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নের দিকে যাওয়া যাক। দেখো কি বলেছে। বলেছে একটি মোলার জলীয় দ্রবণের গাঢ়ত্ব একটি মোলার জলীয় দ্রবণের চেয়ে সর্বদা বেশি হয় এবং একটি মোলার দ্রবণের দ্রাবকের পরিমাণ এক মোলার দ্রবণের থেকে কম হয়, হ্যাঁ কিনা? দেখো একটা আমি ইকুয়েশনটা আগে লিখে নিই, তাহলে ভালো করে বুঝবে। আমরা জানি যে মোলারিটি সমান সমান W2 × 10⁻³ ডিভাইডেড বাই M2 × W তাই না? আয়তন দেওয়া থাকে। আর মোলালিটিতে জন্য ইকুয়েশন থাকে W2 × 10⁻³ ডিভাইডেড বাই M2 × W1। তো ওয়ান বলতে কি বোঝায়? ওয়ান বলতে বোঝায় হলো দ্রাবক। ওয়ান বলতে বোঝায় হলো দ্রাবক, দ্রাবকের ভর। কিসের? দ্রাবকের ভর। বুঝলে কি বুঝলে না? ওয়ান মানে সবসময় মনে রাখবা হলো দ্রাবক, আর টু মানে সবসময় মনে রাখবা হলো দ্রাব্য। তার মানে এটা দ্রাব্যের ভর, এটা দ্রাব্যের আণবিক ভর, এটা দ্রাব্যের ভর, এটা দ্রাব্যের আণবিক ভর। আর W1 বলতে কি বোঝাচ্ছে? দ্রাবকের ভর। আর ভি বলতে গোটা দ্রবণের আয়তন। ভালো কথা। তো বলেছে এটা আমি কারণটা আগে তোমাদেরকে বুঝে দেখো। এক মোলার দ্রাবকে দ্রাবকের পরিমাণ এক মোলার দ্রবণ থেকে কমই হয়। দেখো W1টা কম হয়, W1টা এর ভি এর তুলনায় আয়তনের তুলনায় কমই হয়। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ যে এম এর যে মানে সম্পর্কটা W1 এর সাথে ব্যস্তানুপাতিক রয়েছে। তো W1টা যদি কম হয় তো সেক্ষেত্রে মোলালিটিটা কি হবে? বেশি হবে। মোলালিটিটা কি হবে? মোলালিটি তো না এটা, মুলারের কথা বলতেছে না তো, উল্টে গেলাম জিনিসটা, একটু দাঁড়াও, উল্টে দিলাম আর কি। দেখো এখানের কথা বলতেছি, আয়তনের কথা বলতেছি। মানে এক মোলার দ্রবণের মোট আয়তন হলো 1000 ml, ঠিক আছে? আর মোলাল যে বিশুদ্ধ দ্রাবকের পরিমাণ কত ছিল? 1000 গ্রাম। 1000 ml এর মধ্যেই দ্রাব্য আর দ্রাবক দুটোই থাকে। ফলে দ্রাবকের ভর 1000 গ্রাম এর কম হয়ে যায়। বোঝো ব্যাপারটা। এক মোলারের জন্য আমরা ইউজ করি হলো 1000 ml। এক মোলার, এক মোলার এই যে 1000 ml যে ভি দেওয়া আছে, তো ওই দ্রবণের মধ্যেই হলো দ্রাব্য আর দ্রাবক থাকে। তো 1000 ml এর মধ্যে যেহেতু দ্রাবক আর দ্রাব্য থাকে, তাহলে তুলনামূলকভাবে বলা যায় যেহেতু দ্রাব্য আর দ্রাবক দুটোই মিশে রয়েছে, তাহলে দ্রাবকের পরিমাণটা তুলনামূলকভাবে কম। তাহলে দ্রাবকের পরিমাণটা যদি তুলনামূলকভাবে কম থাকে, তাহলে এম এর পরিমাণটা তুলনামূলকভাবে বেড়ে যাবে। তো ওটাই দেওয়া আছে যে এক মোলার জলীয় দ্রবণের গাঢ়ত্ব এক মোলার থেকে বেশি। কেন? কারণ এক মোলারের দ্রাবকের পরিমাণ কম থাকে। বুঝতে পারলাম? আশা করি বুঝতে পারলাম। কোনো সমস্যা হলে দেখে নিও। পরের কোশ্চেনে বলেছে একটি দ্রাব্যের 0.1, তাই না? 0.1ই দেওয়া যায়। 0.1 জলীয় দ্রবণের কি দেওয়া আছে? জলীয় দ্রবণে 100.05 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হয়েছে? ফুটছে। ভালো কথা। এর কি চেয়েছে? মোলার স্ফুটনাঙ্ক চেয়েছে, বা মোলার তো না, হ্যাঁ মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক চেয়েছে। এবার এটার জন্য ইকুয়েশনটা কি হয়? এটার জন্য ইকুয়েশনটা হয় আমাদের ডেল টি এফ সমান সমান, আয় তো আমরা নিতে পারবো না কারণ এখানে সেই আমরা কি বলে ক্যাটায়ন অ্যানায়ন সমন্বিত কোনো দ্রাব্য দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কেএফ ইনটু মোলাল মানে এম নিয়ে চলবো। যেহেতু মোলাল স্ফুটনাঙ্ক ধ্রুবকের কথা বলেছে, অর্থাৎ কেএফ এর মান বের করতে হবে। তাহলে কেএফটা আমরা কি করব? আচ্ছা আমি আবার বারবার কেএফ নিচ্ছি কেন বেটা? এফ বলতে তো ফ্রিজিং পয়েন্ট বোঝায় না?
আর বি বলতে হলো বয়লিং পয়েন্টের জন্য, ঠিক। তো আমরা কেবি বের করবো, তো কেবি সমান সমান ডেল টিভি ডিভাইডেড বাই এম। আশা করি বুঝতে বললাম। এরপর দেখো আমরা ডেল টিভির মানটা বের করবো। তো ডেল টিভির মানটা কিভাবে বের করবো? বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত ছিল? বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত ছিল আমাদের? দেখো, মানে আমাদের দ্রবণের স্ফুটনাঙ্ক থেকে দ্রাবকের স্ফুটনাঙ্ক আমাদের বিয়োগ করতে হয়। তাহলে দ্রবণের স্ফুটনাঙ্ক কত ছিল? এত 100.052, ঠিক আছে। ওখান থেকে আমার দ্রাবকের স্ফুটনাঙ্ক অর্থাৎ জলের স্ফুটনাঙ্ক ছিল 100 ডিগ্রি সেন্টিগ্রেড, বিয়োগ করবো। আর মোলালিটি তোমার হলো 0.1। তো সেক্ষেত্রে কেবিটা আমাদের দাঁড়ালো, যদি বিয়োগ করি আমাদের, তাহলে আসবে হলো 0. কত? 0.52, দেখে দেখে বোঝা যাচ্ছে, ইন্টু 0.1। আর ক্যালকুলেট করলে দেখে বোঝা যাচ্ছে পয়েন্ট উঠে, তাহলে এদিকে 1, এদিকে 2, একটা শূন্য আউট হলো, তাহলে উৎপন্ন 0.52 ডিগ্রি সেন্টিগ্রেড পাই বললাম, তাই না? এই যে, তার মানে উত্তর আসছে আমাদের এটা। হয়ে গেল। হ্যাঁ দেখি নিও ভাই, আমার মতো ভুল করো না যে মোলালের জন্য স্ফুটনাঙ্কের জন্য হলো বি ইউজ হয় বয়লিং এর জন্য, আর হিমাঙ্কের জন্য এফ ইউজ করে, ঠিক আছে। চলো নেক্সট, 3 নাম্বার পেজে যাই। বলছে দুধে ইমালশন কারক পদার্থটির নাম কি? আচ্ছা, ওকে বলতে পারবে? আচ্ছা আমি তো বলে দিই, তোমরা তো নেই এখানে। দুধে যে ইমালশন কারকটি ব্যবহার হয় সেটা হলো তোমার, আমাদের একটাই রয়েছে দুধের, দুধে তো না, হ্যাঁ। তো দুধে যে ইমালশন কারকটা ইউজ হয় সেটা কি বলো? কেসিন। কি আছে? কেসিন। আমার মনে হচ্ছে কোনো একটা প্রশ্ন মিস হয়েছে। হ্যাঁ এই তো, আমি তাই তার জন্যই বলছিলাম। 5 নাম্বার কোশ্চেনটা, এটা আগে করে নি। বলছে ড্যাশ হলো লায়োফিলিক কোলয়েড। লায়োফিলিক কথার অর্থ হলো, দেখো, ফিলিক কথার অর্থ হলো আকর্ষী, হ্যাঁ। আর এই লায়োফিলিক কথার অর্থ হলো দ্রাবক আকর্ষী, কি? দ্রাবক আকর্ষিক কোলয়েড, ঠিক আছে, দ্রাবক আকর্ষিক কোলয়েড। এবার যখনই আহ কোনো আর কি সল দ্রাবক আকর্ষী বা দ্রাবকের সংস্পর্শে আসে, তারা কি করে? এক ধরনের কোলোডীয় দ্রবণ তৈরি করে। কি তৈরি করে? কোলোডীয় দ্রবণ তৈরি করে। এবার এই কোলোডীয় দ্রবণটা খুবই স্থায়ীশীল হয়, স্থায়িত্বশীল হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের লায়োফিলিক কোলয়েডের আর কি উদাহরণ এসেছে। তাহলে সল্টটাই হলো আমাদের লায়োফিলিক। যখনই এরা দ্রাবকের সংস্পর্শে আসবে তখন একটা স্থায়িত্বশীল প্রাপ্ত একটা যৌগ তৈরি করবে। আর বাদ বাকি যদি দেখি সালফার সল, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এরা হলো লায়োফোবিক, মানে জলকে ভয় পায়, এরা দ্রাবক বিকর্ষী টাইপের। আচ্ছা চলো নেক্সট। এবার এখানে আসি, দুধে যে ইমালশন পদার্থ থাকে, যেটা আর কি মানে কি বলবো ওটাকে, ইমালশন কারক, সেটা হলো তোমার কি কি? কেসিন। কেসিন এক প্রকার প্রোটিন, জানো তো? এটা আর কি দুধের মধ্যেই থাকে। কেসিন এক প্রকার প্রোটিন। আর দুধটা আসলে তো আমাদের কোন ধরনের ইমালশন বলতে পারবে? দুধ এক প্রকার ইমালশন, কিন্তু ইমালশন তো দুই প্রকার, একটা তেলে জল, একটা জলে তেল। এটা হলো তোমার কি? অয়েল ওয়াটার, অর্থাৎ জলে তেল। কেমন? জলে তেল, জলে তেল জাতীয় ইমালশন। আশা করি বোঝাতে পারলাম, জলে তেল জাতীয় ইমালশন। এবার এর মধ্যে যে কি বলে ওটাকে, প্রোটিন বা কেসিন যে থাকে, এই ক্রেসিন প্রোটিনটাই হলো আসলে অপদ্রব্য কারক হিসেবে কাজ করে। অর্থাৎ অপদ্রব্যকের কাজটা কি? ইমালশনের কাজ, ইমালশন কারকের কাজ কি? ইমালশন যে তৈরি হয়, মানে জলের মধ্যে তেল, তেলের কণা যেটা আর কি আসলে চর্বির কণা, কি কণা? চর্বির কণা। এই চর্বির কণাটা যখন জলের মধ্যে থাকে, এই ইমালশনটা যে তৈরি হয়, এই ইমালশনটাকে, এই ইমালশনকে স্থায়িত্ব প্রদানের জন্য, স্থায়িত্ব প্রদানের জন্য ইমালশন কারক দরকার হয়। আর সেই ইমালশন কারক হিসেবে ব্যবহৃত হয় দুধের মধ্যে কেসিন নামক এক ধরনের প্রোটিন। তাহলে উত্তরটা হলো তোমাদের কেসিন। আচ্ছা নেক্সট, নিচের দিকে আছে, বলছে 4টি আর কি প্রতিরক্ষক কোলয়েডের স্বর্ণ সংখ্যা দেওয়া আছে। তো প্রতিরক্ষক ক্ষমতা কত বেশি? আমি বারবার বলেছি, যার যত সোনা কম, তার প্রতিরক্ষা হওয়ার প্রবণতা তত বেশি। মানে স্বর্ণ সংখ্যার সাথে প্রতিরক্ষা ক্ষমতার কি সম্পর্ক রয়েছে? ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। যার স্বর্ণ সংখ্যা যত কম, দেখো এখানে আমি যদি বলি স্বর্ণ সংখ্যা সব থেকে কার কম এখানে? এসে, তাহলে এই সব থেকে
প্রতিরক্ষক বা সুরক্ষামূলক ক্ষমতা এর বেশি রয়েছে, আর তার সঠিক ক্রম হবে এস সব থেকে বেশি, তাই না? এস সব থেকে বেশি, একটাই অপশন আছে, বি নাম্বার। নেক্সট এসেছে কোশ্চেনের উপর, নিচের কোন ধর্মটি কোলোডিওর কণার আধানের উপর নির্ভরশীল নয়? বলতে পারবে? উত্তরটি হবে টিন্ডাল এফেক্ট। কারণ টিন্ডাল এফেক্ট কারা শো করে? আমরা জানি কোলোডীয় দ্রবণ হয়, কোলোডীয় দ্রবণের টিন্ডাল এফেক্টটা হলো আসলে আলোর বিচ্ছুরণগত এক ধরনের ধর্ম, আলোর বিচ্ছুরণগত একটা ধর্ম, বিচ্ছুরণগত একটি ধর্ম, ঠিক আছে? এবার কথাটা হচ্ছে যে আধানের উপর নির্ভরশীল নয় এরা, এরা হলো কোলোডীয় কণার কণার আকারের উপর নির্ভরশীল, তাই না? কোলোডীয় কণার আকারের উপর এটা নির্ভর করে, কার উপর নির্ভর করে? কণার আকারের উপর নির্ভর করে। আকারের উপর নির্ভর করে, তো এরা আধানের উপর নির্ভর করে না। আধানের উপর নির্ভর করে এই যে ক্যাটাফেরেসিস, অ্যানাফেরেসিস, এই তঞ্চনগুলো, কারণ তঞ্চনের পর আবার সূর্যের হার্ডি নিয়ম রয়েছে, তো সেক্ষেত্রে এরা কণার আকারের উপর নির্ভর করে, আধানের উপর নির্ভর করে না। আশা করি বুঝতে পারলাম। নেক্সট পরের কোশ্চেনের দিকে যাওয়া যাক, 4 নম্বর পেজ। দেখো 4 নম্বর পেজে কি বলেছে, বলেছে কোনটি ফেরোম্যাগনেটিজম তৈরি করে না। আচ্ছা তার আগে বলে দিই ফেরোম্যাগনেটিজমটা আমরা কি বলবো ওটাকে, কারা কারা তৈরি করে সেটা আর কি মনে আছে টোটকাটা? লোহার খনি, লোহার খনি। তো লোহা তো আমাদের হলো লোহা মানে এফি, আর খনিতে রয়েছে, কোতে রয়েছে কোবাল্ট, আর নিতে রয়েছে হলো নিকেল। অর্থাৎ কি, লোহা কোবাল্ট নিকেল, লোহা কোবাল্ট নিকেল, এরা হলো ফেরোম্যাগনেটিজম তৈরি করে, ফেরোম্যাগনেটিক তৈরি করে, বুঝতে পারলা? আর তাহলে লোহা কোবাল্ট, তাহলে বাদ বাকি পুরো থাকলো হলো ক্রোমিয়াম, এটা হলো অ্যান্টি ফেরোম্যাগনেটিক ধর্ম। এটা কি অ্যান্টি ফেরোম্যাগনেটিক ধর্ম, বুঝতে পারলা? আশা করি বুঝতে পারলাম। মানে চুম্বক দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়। বলেছে ফসফরাস নাইট্রোজেন অপেক্ষা বেশি সক্রিয়। হ্যাঁ একদম সত্য কথা ভাই। কারণ কি জানো তো, নাইট্রোজেনের যে বন্ডিংটা আমরা জানি যে নাইট্রোজেনের মধ্যে রয়েছে ট্রিপল বন্ড, তার যার মধ্যে থাকে একটা সিগমা এবং দুটো পাই। এবার এই ট্রিপল বন্ড হওয়ার কারণে কি হয়ে গেছে, ট্রিপল বন্ড হওয়ার কারণে এরা এদের যে কোনিক স্ট্রেস, মেনলি তো আর কি কোনিক স্ট্রেসটা আর কি বেড়ে গিয়েছে, আর যার কারণে তড়িৎ ঋণাত্মকতার সাথে এদের সক্রিয়তার কোনো সম্পর্ক নেই, একদমই না। তাহলে প্রথমটা সঠিক, বাট তার ব্যাখ্যাটা একদম ভুল দেওয়া আছে, হ্যাঁ কি না? ট্রিপল বন্ডে আবদ্ধ থাকে, এদের ভাঙতে আমাদের বেশি এনার্জি দিতে হবে, আর যার কারণে এদের সক্রিয় মানে মানে এক কথা ভেঙে সক্রিয় বানাবো, তারপরে এরা আবার অন্য যৌগের সাথে যুক্ত হবে, তো এক্ষেত্রে আমাদের বেশি খাটনি করতে হবে তুলনামূলকভাবে ফসফরাসের সাথে, কারণ নাইট্রোজেনে ট্রিপল বন্ড আছে, বুঝতে পারলা? তার এর আসল যে কারণটা হচ্ছে যে কেন সক্রিয় হচ্ছে, সেটার মূলটা কারণ ছিল কোনিক স্ট্রেস আর বন্ধনের কারণে, বুঝতে পারলাম? মানে প্রথমটা সঠিক, বাট দ্বিতীয়টা আর কি সঠিক ব্যাখ্যা নয়, বুঝতে পারলা? দ্বিতীয়টা সঠিক ব্যাখ্যা নয়, তাহলে উত্তরটা হবে আমাদের অপশন বি। আর হ্যাঁ এটা তো ঠিক যে ফসফরাসের তড়িৎদ্রবণতা নাইট্রোজেন অপেক্ষা কমই আছে, এটাও যদি না বুঝতে পারো সেটাও বোঝানো যায়। দেখো নাইট্রোজেন যে রয়েছে, নাইট্রোজেন আমাদের রয়েছে হলো তোমার, আর ফসফরাস যে রয়েছে, এরা দুটাই হলো 15 নম্বর গ্রুপে রয়েছে, বুঝতে পারলা? নাইট্রোজেন আর ফসফরাস দুটোই হলো ইয়েতে রয়েছে, কি বলে ওটাকে, 15 নম্বর গ্রুপে রয়েছে, তার জন্য এদের ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে, একটা হবে 2s2 2p3, আর একটা হবে 3s2 3p3, বুঝতে পারলা? যদি ইলেকট্রন প্রবেশ করতেই চাই তাহলে 2p-তে জায়গা প্রবেশ করবে, মানে তড়িৎ ঋণাত্মকতা এর বেশি। কিন্তু যদি ইয়ের কথা বলা হয়, ইলেকট্রন আসক্তির কথা বলা হয়, ইলেকট্রন অ্যাফিনিটির কথা বলে, তো সেক্ষেত্রে কিন্তু ফসফরাসের বেশি হবে, ঠিক আছে? বলছে নিচের যৌগটি আম্লিকতার সঠিক ক্রম, এটা আগেও করানো হয়েছে। দেখো H2O, আমি যদি জলটাকেও টানি, তারপর রয়েছে H2S, তারপর রয়েছে H2SE, অ্যান্ড দেন রয়েছে তারপর H2TE। আমরা যদি লক্ষ্য করি, এই যে উপরে যে যৌগটা রয়েছে মানে জল, এদের মধ্যে রয়েছে হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোজেন বন্ডিং এর কারণে এরা সংগনিত অবস্থায় থাকে, যার কারণে এদের স্ফুটনাঙ্ক মানে বয়লিং পয়েন্টটা যায় বেড়ে, বয়লিং পয়েন্ট যায় বেড়ে, বুঝতে পারলাম? এবার এই বয়লিং পয়েন্ট বেড়ে যাওয়ার কারণে কি হয়,
এদের বন্ধন দৈর্ঘ্যটা কি হয়েছে সামথিং আমি এটা একটু বলে দিই, যে যত উপর দিক থেকে নিচের দিকে যাব কি হবে, বন্ধন দৈর্ঘ্য কি হবে, বন্ড লেন্থ বৃদ্ধি পাবে। আর বন্ড লেন্থ যত বৃদ্ধি পাবে, বন্ডকে ভাঙার জন্য বন্ড ডিসোসিয়েশন এনার্জি হ্রাস পাবে। যত হ্রাস পাবে তত সহজে এখান থেকে H প্লাস বেরিয়ে যাওয়ার প্রবণতা ছাড়বে। যদি বয়লিং পয়েন্টের কথা বলো তাহলে সব থেকে বেশি হলো H2O, দেন তোমার H2TE, দেন তোমার H2AC, অ্যান্ড দেন তোমার H2S। মনে আছে এটা টোটকা দিয়েছিলাম, এটা দিয়েছিলাম 1 2 3 4। এটা অন্যান্য গ্রুপের জন্য হবে, যেমন তুমি যদি HF এর কথাও নাও, HF, HCl, HBr এবং HI। দেখো প্রথম উপরটাতে আছে হাইড্রোজেন বন্ডিং, এটা হলো 1 2 3 4। উপর দিক থেকে যত নিচের দিকে যাব আণবিক গুরুত্ব তত বৃদ্ধি পাবে, আর এদেরকে ভাঙতে আমাকে তুলনামূলক একটু শক্তি বেশি লাগবে, মানে স্ফোটনাঙ্ক বেশি। বাট আম্লিকতার দিকে দিয়ে কি হয়, H প্লাস বের করার প্রবণতা। যত উপর দিক থেকে নিচের দিকে যাব আমাদের বন্ধন দৈর্ঘ্যটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তো বন্ধন দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তো এদেরকে ভাঙতে আমাদের বেশি এনার্জি দিতে হবে না, কম এনার্জি দিতে হবে। তাহলে যদি ভাঙতে কম এনার্জি দিতে হয়, তাহলে যদি ভেঙে যায় তাহলে H প্লাসটা তুলনামূলকভাবে নিচের থেকে একটু বেশি বেরিয়ে যাবে। তার জন্য H2T এর যে কি বলে এটাকে আম্লিকতা বেশি রয়েছে। তাহলে অ্যান্সারটা হবে H2TE, দেন H2S, দেন H2S। হয়ে গেল। নেক্সট পরের কোশ্চেনে যাই। আচ্ছা নেই, পরের ইয়েতে যাই। কি বলেছে, SF6 জারক অক্সাইড, H2O ভৌত গঠনাকৃতি, SO2 উভধর্মী অক্সাইড, SO3 জারক আমাকে এখন এটা কোড দেখতে হবে তাই না? তো সর্বপ্রথম আমরা SF6 দেখবো। তো এখানে গঠন তুমি একটাই দেখতে পাচ্ছ, অষ্টতলকীয়। তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা তোমার এখানেই দাঁড়ালো তাই না, অষ্টতলকীয় টাইপেরই। আশা করি বোঝাতে পারলাম কেমন হয় SF6, তাই না, অষ্টতলকীয়। আশা করি বোঝাতে পারলাম। তারপর যে 2 রয়েছে, এটা হলো জল, এটা হলো এক প্রকার উভধর্মী অক্সাইড, মানে তরল রূপ। আর SO2, SO2 না তোমার জারক আর বিজারক দুই হিসেবে কাজ করে, কিন্তু SO3 এটা শুধুমাত্র জারক অক্সাইড হিসেবেই কাজ করে। না নিচের দিকে ব্যাখ্যা করা আছে, দেখে নিই তো। এবার আয়োডিন দ্রবণকে শুধুমাত্র বর্ণহীন করতে পারে একজনই, আয়োডিন দ্রবণকে বর্ণহীন করতে পারে শুধুমাত্র একজনই, তার নাম হচ্ছে তোমার হলো সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট। এই থায়ো কথার অর্থ হলো জানো, যে একটা সালফার আর একটা সালফারের সাথে বন্ডিং এ রয়েছে। আর পরে রয়েছে হলো তোমার ONA, আর এদিকে রয়েছে হলো তোমার ONA, আর আরেকটা তোমার রয়েছে হলো তোমার অক্সিজেন, তিনটা অক্সিজেন রয়েছে। এটাকে বলে থায়ো ফর্মেশন। আর এই কি করে, শুধুমাত্র আয়োডিনটাকে কনভার্ট করতে পারে I মাইনাসে, যার কালার হলো বর্ণহীন এক কথায়। সেটাই চেয়েছে উত্তর, তাই না? হলুদ আয়োডিনকে বর্ণহীন করে দিতে পারে শুধুমাত্র সোডিয়াম থায়োসালফেট। তারপর নি পরের কোশ্চেনে যা যাক, 6 নাম্বার পেজ। বলছে নোবেল গ্যাসগুলি ইলেকট্রন আসক্তি শূন্য, একদমই সম্পূর্ণ ঠিক কথা। 18 নম্বর গ্রুপে রয়েছে, ইলেকট্রন বিন্যাস হবে NH2 NP6। বাইরের কক্ষে যতটা ইলেকট্রন থাকার ততটাই রয়েছে, এরা আর ইলেকট্রন নিতে চাইবে না। আর নোবেল গ্যাসগুলো সম্পূর্ণ বহিস্থ কক্ষ ইলেকট্রন সম্পূর্ণ পূর্ণ থাকে। আরে ভাই একদমই সঠিক কথা, সঠিক কথা কি না? না তোমাদের মনে কোনো সমস্যা হচ্ছে? আরে ভাই একদম সঠিক কথা। তাহলে উত্তরটা কি হচ্ছে তোমাদের মতে, তোমরা বলতে পারবে তো? আরামসে বলতে পারবে যে প্রথম দুটাই সঠিক, তার সঠিক ব্যাখ্যাও দিয়ে দিয়েছে। পরের কোশ্চেনে যাই। CCl4, SiCl4, PCl3 এবং PbR3 আদ্র বিশ্লেষণ। আদ্র বিশ্লেষণের যে কথাটা সেটা আমি বলেছিলাম, বারবার একই কথা, ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকতে হবে বেটা। ভ্যাকেন্ট ডি অরবিটাল যদি না থাকে তাহলে সমস্যা হয়ে যাচ্ছে। তুমি যদি কার্বনের দেখো, কার্বনের কেন্দ্রীয় পরমাণু কার্বনের এর ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই তুলনামূলকভাবে অন্য নদী, তাই না? তাহলে এই কার্বনটার হ্যালাইড গুলো হাইড্রোলাইসিস রিঅ্যাকশনের জন্য নিষ্ক্রিয়। তো সেক্ষেত্রে অ্যান্সার দাঁড়াবে শুধুমাত্র একটি, তাই না, কারণ CCl4ই করবে না আন্তর্বিশ্বন, কারণ ডি ব্লক নেই না। আর ডি ব্লক যদি নাই থাকে, ভ্যাকেন্ট ডি অরবিটাল যদি নাই থাকে, তাহলে জলের অক্সিজেনের লোন পেয়ার গুলো কোথায় যাবে? তোমার মন যদি সম্পূর্ণরূপে ফিল থাকে, তাহলে তুমি মনে আর কাউকে জায়গা দিতে পারবে, তাই না? তোমার মন তো না, তাহলে অন্য কিছু ওটা। আচ্ছা, তারপর পরের পেজে যায়, 7 নাম্বার কোশ্চেন। কি বলেছে, SF6
XCF2 XCO4 এবং XCF6 এর আমাদের কি করতে হবে, স্ট্রাকচার বানাতে হবে। প্রথমে তো আমরা যদি XCF6 এর স্ট্রাকচার বানাই, একটু আগে এটাই ছিল, জেড যদি বের করি তো জেড ইজ ইকুয়াল টু হাফ, কেন্দ্রীয় পরমাণুর বাইরে কক্ষে রয়েছে 8টা ইলেকট্রন, তার রয়েছে 6টা হলো একযোজী পরমাণু, তাহলে 6 এদিকে 14, এদিকে 2, তাহলে এগুলো 7, তাহলে হাইব্রিডাইজেশন আসতে হলো sp3d3। তো আমি পেয়ে গেলাম এটা sp3d3, কি না, বিকৃত অষ্টতলকীয়। তাহলে একের এ আসতেছে। পরেরটা যদি যাই XCF2, এক্স এর এফ টুর জন্য কি আসতে পারে, স্বাভাবিক ব্যাপারে আমরা আসবে জেনন, আর উপরে আছে ফ্লোরিন, আর এদিকে ফ্লোরিন, তাহলে অবশ্যই 3টা লোন পেয়ার আছে, হ্যাঁ কি না। তাহলে এখান থেকে রৈখিক আসতেছে। আর বাদ বাকি তোমরা করে নিতে পারবে, আশা করি এটা জানো, এই বিষয়ে কোনো সমস্যা আশা করি না থাকাই উচিত, কারণ এখান থেকে কোশ্চেন আসবে বেটা। এখানে তুমি কিছুই করতে পারবে না, কম্প্রোমাইজ করতে পারবে না। ডিহাইড্রো হ্যালোজেনেশন ইন প্রেজেন্স অফ অ্যালকোহলিক কেওএইচ কাদের জন্য সব থেকে বেস্ট? বাল্কি গ্রুপ, মানে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি 1 ডিগ্রি, এবং 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রির জন্য সব থেকে আগে 3 ডিগ্রিতে হবে, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি। SN2 সব থেকে সারা দেয় কোথায়? ওই একই জিনিস, একটু আগে যেটা বললাম, সব থেকে বেস্ট মিথাইল, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমি যদি দেখতে পাই এখানে মিথাইল গ্রুপ আমার চোখের সামনে আছে, অর্থাৎ যেখানে বাল্কি গ্রুপ বুঝতে পারলা, বাল্কি গ্রুপ কম আর কি, যেখানে স্টেডি হিন্ড্রেন্স কম, যেখানে স্টেডি হিন্ড্রেন্স কম, সেখানেই আর কি SN2 বিক্রিয়াটা দ্রুত সম্পন্ন হয়, অর্থাৎ সেখানেই আর কি ব্যাক সাইড অ্যাটাকটা হয়, সেখানে আর কি ব্যাক সাইড অ্যাটাক হয়, হ্যাঁ কিনা বেটা। তো সেক্ষেত্রে আমাদের এটা দাঁড়ালো। এবার যদি এখান থেকে তোমাকে সম্পূর্ণ বলি SN1 কোনটা, তাহলে এটা হতো, কারণ এখানে আছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে SN1 সব থেকে বেশি হবে এখানে। পরের কোশ্চেন, গ্রিগনার বিকারক বানাতে বলেছে, দেখো তো বেনজিন রয়েছে, বেনজিনের উপর যদি আমি CH2 বিআর আছে, তাহলে এম জিতলে কি হবে, CH2 Mg বিআর। এবার এর উপর যদি H3O প্লাস দেওয়া হয়, তো সেক্ষেত্রে কি হবে, বন্ড ভাঙো, এদিকে একটা হাইড্রোজেন দাও, এদিকে একটা OH দাও, তাহলে উৎপন্ন হয়ে গেলো CH3, নিচে থাকলো তোমার হলো কি বলে এটাকে, বেনজিন রিং, হ্যাঁ কি না। আর এদিকে রয়েছে তোমার সিএইচ, এদিকে তোমার কি রয়েছে Mg OH বিআর, তার মানে টোলুইন উৎপন্ন হচ্ছে, তাই না, কি উৎপন্ন হচ্ছে, টোলুইন। নেক্সট বলেছে কোনটি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সব থেকে বেশি সারা দেয়? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মানে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন মানে পজিটিভ লাভার, একই না, কি পজিটিভ লাভার। এবার এখানে যদি ভালো করে লক্ষ্য করো, নাইট্রো গ্রুপ রয়েছে, NO2 গ্রুপ, NO2 গ্রুপ কি করে, বেনজিন বলে, NO2 গ্রুপ কোথায় কোন পজিশনে আছে, প্যারা পজিশন। তো প্যারা পজিশনে থাকার কারণে এই ইলেকট্রন গ্রুপটা কি করতেছে, এই যে বেনজিন বলয়ের কি করে, ওরা ইলেকট্রন নিজের দিকে টানে, তো টানার কারণে কি হচ্ছে, ইলেকট্রনের যে ডেনসিটি, ইলেকট্রনের ডেনসিটি কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, আর যার কারণে বেনজিন বলে পজিটিভ চার্জ দেখা দিচ্ছে, আর বেনজিন এই পজিটিভ চার্জের টানের কারণে নিউক্লিওফাইল অ্যাটাক করবে বেনজিন বলে, অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়াটা খুব তাড়াতাড়ি হবে প্যারানাইট্রো ক্লোরোবেনজিনে বাদ বাকিদের তুলনার থেকে। 9 নম্বর কোশ্চেন কি বলেছে, বলা হয়েছে যে ডিডিটি কোনটি সব থেকে সঠিক, গ্রিন হাউস গ্যাস না, ডিডিটি হলো একটা নন বায়োডিগ্রেডেবল পরিবেশ দূষক, নন বায়োডিগ্রেডেবল একটা পরিবেশ দূষক। নেক্সট, আচ্ছা স্ফুটনাঙ্ক কত বলেছে, দেখো আমরা জানি যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যার যত বেশি হবে, পৃষ্ঠতলের সাথে বয়লিং পয়েন্টের সমানুপাতিক সম্পর্ক, পার্শ্ব শৃঙ্খলের সাথে কিসের, পার্শ্ব শৃঙ্খলের সাথে বয়লিং পয়েন্টের ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে ওর কম আর কি। তুমি যদি এখানে দেখো না পার্শ্ব শৃঙ্খল আছে, তাহলে কাতেই হবে না। আর এর আর কি পৃষ্ঠতলটা বেশি, কারণ একটা লম্বা চেন দেখতে পাচ্ছি, একটা স্ট্রেট চেন দেখা যাচ্ছে, তাই না, একটা স্ট্রেট চেন আছে, তো স্ট্রেট চেনের কারণে এর যে পৃষ্ঠতল বেড়ে গিয়েছে, তো পৃষ্ঠতল বেড়ে যাওয়ার কারণে একে ভাঙতে আমাকে বেশি এনার্জি দিতে হবে, আর এর স্ট্রেট চেনের কারণে এর ভ্যান ডার ওয়ালসের আকর্ষণ ক্ষমতাও বেড়ে গিয়েছে, স্ফুটনাঙ্কটা সব থেকে বেশি এর। মিথ ইথ প্রো বিউট, অর্থাৎ বিউটানল, তাই না। নেক্সট, কোন অ্যালকোহলটি আয়োডোফর্ম বিক্রিয়া সারা দেয় না? আচ্ছা দেখো, আয়োডোফর্ম বিক্রিয়া সারা দেওয়ার জন্য তোমাদের আলফা কিটো মিথাইল গ্রুপ লাগে, অর্থাৎ C ডবল বন্ড ও এই গ্রুপটা লাগে,
কিটো মিথাইল বলা হয়। এটা লাগবে। তাছাড়া অ্যালকোহলের জন্য এটা মনে রাখতে পারো, এদিকে একটা হাইড্রোজেন আর এটা বন্ড ভাঙো, এদিকে একটা হাইড্রোজেন, তো সেক্ষেত্রে নতুন একটা স্ট্রাকচার হলো CH3CHOH। তাহলে এটাও থাকলেও আয়োডোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অর্থাৎ CH3 উৎপন্ন করে। এবার তুমি যদি যাও এর মধ্যে আসে আছে কি না, হ্যাঁ কি না বলো, এর মধ্যেও আমি দেখতে পাচ্ছি CH3CHOH আছে, বাট আমি এটার মধ্যে এবং এই ডিটার মধ্যে দেখতে পাচ্ছি না। তাহলে তোমরা দেখে নিও, আমার তো এ আর ডি দুটোই অ্যান্সার আসছে। ঠিক আছে, চলো নেক্সট পরের কোশ্চেনে যাওয়া যাক। 10 নাম্বার বলছে কোনটির পিকে সর্বোচ্চ। আচ্ছা আচ্ছা, জানো তো অম্লতা যার বেশি হবে তার কে এর মান বেশি, মানে অ্যাসিডিক পাওয়ার যার বেশি তার কে এ বেশি, কিন্তু তার পিকে এ কম, হ্যাঁ কি না। এবার কথাটা হলো এখানে সব থেকে অ্যাসিডিক পাওয়ার তাহলে সব থেকে বেশি কার, এটা তোমাকে বের করতে হবে। তো অ্যাসিডিক পাওয়ার বেশি কি হবে, দেখো, মানে অ্যাসিডিক পাওয়ার বেশি হলে পিকে কম হবে, বাট তাহলে এবার অ্যাসিডিক পাওয়ার কি হতো, কম বের করতে হবে, হ্যাঁ কি না। প্যারানাইট্রোফেনল, পিক্রিক অ্যাসিড, ফেনল আর অর্থোক্রেসেলের মধ্যে আমরা জানি যে অ্যাসিডিক পাওয়ার সমানুপাতিক মাইনাস আই এফেক্ট, আর অ্যাসিডিক পাওয়ার ব্যস্তানুপাতিক 1/+i এফেক্ট। তাহলে প্লাস আই এফেক্টটা আমি দেখতে পাচ্ছি ক্রেসলের মধ্যে রয়েছে সিএসসি গ্রুপ, আর সিএস3 গ্রুপ হলো প্লাস আই এফেক্ট যুক্ত। তার মানে এর অ্যাসিডিক পাওয়ার সব থেকে কম, অ্যাসিডিক পাওয়ার কম, তো পিকে ভ্যালু বেশি, তাহলে অ্যান্সারটা হবে প্যারাক্রেসল। নেক্সট, ফেনলের কোন বক্তব্যটি ভুল। ফেনল NaOH দ্রবীভূত হয়, ফেনল NaOH দ্রবীভূত হয়ে সোডিয়াম ফেনঅক্সাইড উৎপন্ন করে ONa। সোডিয়াম বাইকার্বনেটের সাথে কার্বন ডাইঅক্সাইড রিঅ্যাকশন দেয় না, একদম, ওরা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে না। এরা তীব্র অ্যান্টিসেপ্টিক, ভুল, এটা মৃদু বলা যায়, কারণ 0.2% আর কি ফেনল ইউজ করা হয়, তীব্র তো নয়। বায়ুতে রাখলে যা বাদামি হয়, একদম সঠিক, তাহলে অপশনটা আসলে আমাদের সি। ঠিক আছে, এটা ভুল দেওয়া আছে। অ্যানিসোল এ এইচ এর সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়, দেখো অ্যানিসোল রয়েছে হলো বেনজিন রিং, এর সাথে যখন এইচ দিব আমি, তাহলে সেক্ষেত্রে এই বন্ডটা আমরা ব্রেক করব, এদিকে এইচ এদিকে আই, তাহলে উৎপন্ন হয় আমাদের ফেনল এবং উৎপন্ন হবে CH3I। চলো নেক্সট পার্টে যাওয়া যাক। 11, মল্টোজ একটা বিজারক সুগার যার আদ্র বিশ্লেষণে দুই দুই মোল ডি গ্লুকোজ উৎপন্ন, একদম সেই বার। আর মল্টোজে হলো 1/4 গ্লাইকোসাইডিক বন্ড দেখা যায়, একদম সেই বাত, এটা অ্যানোমেরিক কার্বন যুক্ত, একদম সেই বাত। মল্টোজকে যখন আমরা আদ্র বিশ্লেষণ করি, কারণ এটা ডাইস্যাকারাইড, তো দুই অণু ডি গ্লুকোজ উৎপন্ন হয়, আর এই একটা ডি গ্লুকোজ আরেকটা ডি গ্লুকোজের সাথে 1/4, মানে প্রথম ডি গ্লুকোজে C1 কার্বন, পরের ডি গ্লুকোজে C4 কার্বনের সাথে গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হয়। ঠিক আছে, আর মল্টোজ হলো এক প্রকার বিজারক সুগার, অর্থাৎ ফিলিং আর টলেন্স বিকারককে বিজারিত করতে। ইনভার্ট সুগার বলতে সুক্রোজের কথা বলেছে। সুক্রোজ ড্যাশ ড্যাশের সুক্রোজকে যদি ভাঙি আমরা গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাই, গ্লুকোজ আর গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাই। এবার কথা হলো ডি গ্লুকোজ ডি ফ্রুক্টোজ না ডি গ্লুকোজ ডি ফ্রুক্টোজ, একই জিনিসই পাবো, ডি গ্লুকোজ আর ডি ফ্রুক্টোজই পাবো, বুঝতে পারলা। ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড হলো লাইসিন, ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড হলো লাইসিন, আর প্রোটিন হলো জলে অদ্রবণীয় ফাইব্রাস বা গ্লোবিউলার ম্যাক্রো অণু। আরে বেটা, প্রথমটা সঠিক, দ্বিতীয়টা ভুল। কারণ প্রোটিন আর কি গ্লোবিউলার অংশ, অ্যালবুমিন বা ইনসুলিন যার কথা বলেছে প্রোটিন, সেটা আর কি জলে একটু বেশি দ্রবীভূত হয়, জলে অদ্রবীয় নয়, জলে দ্রবীভূত হয়। আর ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড হলো লাইসিন। নেক্সট আমাদের 12 নম্বর পেজ, কোনটি বুরেট টেস্ট দেয় না। আমাদের কার্বোহাইড্রেট বুরেট টেস্ট দেয় না, মলিসের টেস্ট আছে, এরা দেয় না, বুঝতে পারলাম। মনে করো কি বলবো ওটাকে, যেহেতু, তাছাড়া আরো আছে, তাছাড়া আরো রয়েছে, যেমন তুই কারা কারা আর কি কি বলবো বুরেট টেস্ট দেয়, তা কিসের জন্য দেয় এটা আর কি বলে দিই। যাদের মধ্যে অ্যামাইড আছে, অ্যামাইড কি, অ্যামাইড, অর্থাৎ এই যে এই ফরমেশনটা CO
সি ডবল বন্ড ও এনএইচ এই বন্ধনটা আছে তা শনাক্তকরণের জন্য আমরা এই বুলেট টেস্টটা ইউজ করি। তো মেনলি কার জন্য? প্রোটিন, পেপটাইড, ইউরিয়ার জন্য এই সমস্ত বুলেট টেস্ট দেয়। কার্বোহাইড্রেট, পেপটাইড বা অ্যামাইড বন্ধন নেই, তার জন্য এটা আর কি দেয়। নিউক্লিক অ্যাসিডের নিচের কোনটির পলিমার? নিউক্লিক অ্যাসিড আমাদের নিউক্লিওটাইড। ভালো কোয়েশ্চেন। নিউক্লিক অ্যাসিড কার পলিমার? নিউক্লিওটাইডের। এটি পলিমার গঠন দেখো, সঠিক নাইলনের প্রকার শনাক্তকরণ করো। ক্যাপ্রোল্যাকটাম, ক্যাপ্রোল্যাকটাম হলো নাইলন 6। নাইলন 6 এর জন্য ইউজ হয় হলো অ্যাডিপিক অ্যাসিড আর হেক্সামেথিলেন ডাইঅ্যামিন। ঠিক আছে, তো আজকের মতো এখানে সমাপ্ত। ভালো থাকো, পড়তে থাকো, আর হ্যাঁ, কি পড়াশোনা করো। ঠিক আছে, তা রাখছি এখানে। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও।